বিসমিল্লাহির রহমানির রহিম। চৌধুরী আব্দুল্লাহ কাসেদ। আমি একজন কনসার্ন সিটিজেন হিসেবে মাঝে মাঝে ভিডিও ব্লগস করি বিভিন্ন সাবজেক্টসের উপরে। বেসিক্যালি ডেইলি লাইফ চলতে চলতে whatever thoughts come to my mind আমি কখনো কখনো আমার ফ্রেন্ডসদের এবং যারা আমার কেউ কেউ আমার ভিডিওস দেখে তো তাদের ওপিনিয়ন শেয়ার করে। তো মনে হয় যে একটা ভিডিওতে কিছু ওপিনিয়ন শেয়ার করলাম, feels like একটা কনভারসেশনের মধ্যে আছি এবং অন্যরাও they can contribute their thoughts and ideas. তো সেরকম ভাবে একটা ভিডিও ব্লগ করতে চাচ্ছি আজকে। ঈদের সময় লাস্ট করেছিলাম। সো কোরবানি ঈদের কথা বলছি। টুডে ইজ দ্য 13th of August. সো মোটামুটি ওভার আ মান্থ যে মানে ব্লগ করা হয়ে ওঠেনি। আহ, একটু বিজি ছিলাম, কাজে একটু স্ট্রেসড ছিলাম, প্লাস দেশের ভিতরেও একটা অনেক টামালচুয়াস একটা সময় যাচ্ছিল এবং নিজের কাজেরও কিছু সেটব্যাকস ছিল, সবকিছু মিলে টিলে আর ভিডিও ব্লগ হয়নি। কিন্তু আম, আজকে এই তো কাজটা শেষ করে অফিস থেকে ফিরে বিফোর সর্ট অফ গেটিং ইনটু রিল্যাক্স মুড ভাবলাম একটা ভিডিও ব্লগ করি, টু শেয়ার সাম অফ মাই ideas and thoughts about present situation and how future can be. তো সেজন্য আজকের এই ভিডিও ব্লগটা। তো আমার নাম চৌধুরী কাসেদ। আই এম অ্যান অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল পারফরমেন্স কনসালটেন্ট। বেশ কয়েকটা কোম্পানিতে এই কাজগুলো নিয়ে অ্যাডভাইজারি অ্যান্ড কনসালটেন্ট ক্যাপাসিটিতে কাজ করছি। এইচআর, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এই ফিল্ডগুলোতে প্রায় 26 বছরের কাজের এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি বেসিক্যালি কিছু মিডিয়াতেও এক্সপিরিয়েন্স ছিল। টক শোজ হোস্ট করেছি অনেক মানুষকে নিয়ে, মাল্টি পার্টিসিপেন্ট টক শোজ। সো আমি যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হলো যে um, আলহামদুলিল্লাহ ফিলিং ভেরি হ্যাপি যে বাংলাদেশে একটা ম্যাসিভ ম্যাসিভ চেঞ্জ এসেছে। এরকম বড় যে একটা চেঞ্জ পসিবল এটা আসলে আমরা অনেকেই আম, চেয়েছি, কিন্তু এটা যে হবে এটা ভাবতেও পারিনি। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই ভাবতে পারেনি যে ইভেন্চুয়ালি এরকম একটা মানে অসম একটা জিনিস যে ঘটবে। সো দিস চেঞ্জ ওয়াজ ভেরি মাচ নিডেড, কারণ মানে আসলে যে সিচুয়েশনের মধ্যে পুরো দেশ চলে গিয়েছিল সেটা থেকে বের হওয়া খুব দরকার ছিল। এবং আমি শুধু ইমিডিয়েট লাস্ট 15 বছরের রেজিমের কথাই বলছি না, আমি মোটামুটি গত 50 বছরের সিস্টেমের কথাই বলছি যে আমাদের ওভারঅল মানে পুরো পলিটিক্যাল সিস্টেমটাই এত বেশি জং ধরে গিয়েছিল, এত বেশি প্রবলেমস এর মধ্যে পড়ে গিয়েছিল যে আমার মানে দিস ইজ দ্য টাইম যেটা পুরো জিনিসটা একটা মানে পুরো রিভ্যাম্পিং, ওভারহলিং দরকার। তো এটা আশা করি এবং দোয়া করছি যাতে এখন যে ইন্টারিম গভর্নমেন্টটা আছে এটা যাতে অ্যাটলিস্ট একটা লম্বা সময় থাকতে পারে। আহ, আমার মনে হয় অ্যাটলিস্ট কয়েক বছর দরকার এবং সেই সময়ে আমাদের পুরো সিস্টেমগুলো চেঞ্জ করা দরকার, আমাদের পুরো ফাউন্ডেশনটাই রিস্ট্রাকচার করা দরকার। তো সেগুলো নিয়ে আমি আজকে কিছু থটস শেয়ার করতে চাচ্ছি। আম, আমি তার আগে বিশেষভাবে কনগ্রাচুলেট করতে চাচ্ছি আমাদের ইউথ, আমাদের তরুণ সমাজ, আমাদের স্টুডেন্টসদেরকে যারা মেইনলি এই পুরো রেভলিউশনটাকে স্পিয়ার হেড করেছে। এবং ডেফিনেটলি আমি মন থেকে শ্রদ্ধা জানাতে চাচ্ছি টু অল দোজ যারা they've lost their lives, they've given their lives. কিছু মানুষ তো ভিকটিম হয়ে গিয়েছে, ক্রস ফায়ারে পড়ে গেছে, অ্যান্ড দেয়ার ওয়ার লট অফ পিপল যারা সেই রিস্কটা নিয়ে সামনে এগিয়ে গেছে। তো মানে both মানে categories of people who've lost their lives, that we owe our second independence to them. কিন্তু ডেফিনেটলি স্যালুট টু দ্য পিপল যারা সব ভয় ভীতি উপেক্ষা করে নিজেকে সামনে প্লেস করেছে। ইটস আ গ্রেট মানে এত কারেজ আমাদের অনেকেরই নেই, ছিল না, হবেও না। কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমরা এই মুভমেন্ট থেকে মানে কোনোভাবে আসলে ডিট্যাচড। আমরা মন দিয়ে চেয়েছি এবং এখন আমরা আসলে উই উড লাইক টু কন্ট্রিবিউট। সবাই সব জায়গা থেকে মানে সবাই সবকিছু করতে পারে না, বাট দেয়ার ওয়ার দ্য পিপল যারা আরো অনেক বেশি সাহসী ছিল, সামনে এগিয়ে গিয়েছে।
এখন দেশ গড়ার টাইমে এখন আমরা কিছুটা হলেও যদি আইডিয়াস দিতে পারি, সেই আইডিয়া গুলো যদি কাজে আসতে পারে, দ্যাট উইল বি মানে সাইজেবল কন্ট্রিবিউশন হোপফুলি। তো যেটা আমি কিছু আইডিয়াস ছিল সেগুলো আমি একটু শেয়ার করতে চাচ্ছি। আম, আমি এটা দিয়ে একটা ফেসবুক পোস্টও দিয়েছি এবং এই পয়েন্টস গুলো আসলে আমি অনেক বছর আগে থেকে ডেইলি স্টারে, ইন্ডিপেন্ডেন্টে আমি বেশ কিছু আর্টিকেলস লিখেছিলাম অনেক আগে, মিড 90s তারপর আর্লি 2000s তারপর আসলে এনভায়রনমেন্ট ছিল না এত কিছু লেখালেখি করার। আমার টিভি প্রোগ্রামেও এই আইডিয়াস গুলো আমি মাঝে মাঝে এগুলো নিয়ে কথা বলতাম। তো ওগুলোই আমি মোটামুটি আবার একটু রিকালেক্ট করে আমি এখানে পুট ফরওয়ার্ড করেছি। তো এখানে দ্য ফার্স্ট আইডিয়া যেটা আমি মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 200 additional seats in parliament should be placed and representing various professions, business sectors, ethnicities and religious groups. মানে আমাদের যে 300 তো ইলেক্টেড সিটস আছে, মেম্বার্স অফ পার্লামেন্ট ইলেকশন করে আসছে। আমি সাজেস্ট করছি যে এবং এটা অনেকের সাথেই কথা হয়েছে, এই ধরনের অনেকেরই থটস আছে যে বিভিন্ন প্রফেশন, সেক্টরস, বিজনেস গ্রুপস, তারপরে ইভেন রিলিজিয়াস গ্রুপসকে রিপ্রেজেন্ট করে যদি এরকম 200টা আরো সিট ক্রিয়েট করা যেত, যেই সিটগুলোতে মানে আসলে এটা আমাদের কনস্টিটিউয়েন্সি গুলোতে একটা লোকেশন বেসড হয়ে গেছে যে ঢাকা 4, ফরিদপুর 3, রংপুর 6, বাট আমি যেটা বলছি যে এটা এটা ওরকম লোকেশন ভিত্তিক না। ইটস লাইক লেটস সে আরএমজি সেক্টর থেকে মেবি আরএমজি সেক্টর যেহেতু আমাদের সবচেয়ে বড় সেক্টর, এখানে মেবি 10টা সিট দেয়া হলো। এই 10টা সিটের মধ্যে লেটস সে বিজিএমইএ থেকে মোটামুটি বিজিএমই এর মধ্যে 2-3টা গ্রুপ আছে, সব গ্রুপ থেকে মিলিয়ে একটা মানে 8-10টা সিটের একটা প্যানেল সেখানে থাকলো। তারপরে জুট সেক্টর থেকে থাকলো, আমাদের আইটি সেক্টর থেকে থাকলো, স্টার্ট আপস কমিউনিটি থেকে থাকলো। তো এরকম ভাবে তারপরে বিভিন্ন প্রফেশনস মানে লয়ার্স, doctors, engineers, at least 15 to 20 major professions এর representation মানে থাকলো। আর even artists, singers, actors, মানে কালচারাল অ্যাক্টিভিস্ট, এ ধরনের বিভিন্ন বিভিন্ন গ্রুপস থেকে সেখানে রিপ্রেজেন্টেশন থাকলো এবং কয়েকজন থাকলো বিভিন্ন রিলিজিয়াস গ্রুপস এর, মেবি হিন্দু ইন্টারেস্ট দেখার জন্য 3-4 জন মানে রিলিজিয়াস লিডার্স ফ্রম দ্য হিন্দু কমিউনিটি, খ্রিস্টিয়ান চার্চ থেকে 2-3 জন, এরকম ভাবে জিনিসটা যদি কম্প্রাইজড হয়, মানে আমাদের ইলেক্টেড মেম্বারসদের মধ্যেও বা ইভেন ওই বাকি প্রফেশনস এর মধ্যেও কিন্তু অনেক নন মুসলিমস থাকবে। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মেবি উই ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ আ ফিউ পিপল ফ্রম ইচ রিলিজিয়াস গ্রুপ যারা স্পেসিফিক্যালি ওই রিলিজিয়াস গ্রুপের ইন্টারেস্ট গুলো নিয়েই কাজ করবে, কথা বলবে। তো এভাবে করে যদি একটা 500 সিট পার্লামেন্ট আমরা করতে পারি, আমার মনে হয় দ্যাট উড বি রিয়েলি গুড এবং সেটা আমার মনে হয় অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা সেখানে পাবো। মানে এখন যেটা হচ্ছে যে আমরা মানে সব গ্রুপস কে আসলে ওভাবে আমার মনে হয় না রিপ্রেজেন্ট হচ্ছে বর্তমান সিস্টেমে। তো দিস ইজ ওয়ান অফ মাই আইডিয়াস। সেকেন্ড হচ্ছে যে ক্যাবিনেটস উইল বি কম্প্রাইজড অফ এভরি পার্টি দেন দ্যাট ক্যান গেট অ্যাট লিস্ট 5% of seats in the parliament. মানে লেটস সে ওই যে 300 সিটস আছে, 5% মানে হচ্ছে 15টা সিট। তো আমরা চাবো যে অন্তত 8-10টা পার্টি কম্পিট করবে ফর দোজ 300 সিটস, অ্যান্ড দেন সেটার ভিতরে যদি লেটস সে 15টা সিট অন্তত যেই পার্টি পাবে সেই পার্টির থেকে অন্তত একটা করে মিনিস্টার থাকবে। তো এরকম ভাবে আমাদের একটা সিস্টেম হতে হবে, লাইক লেটস সে যে গভর্নমেন্ট মেজর একটা পার্টি হয়তো 30% বা 40% সিটস পেল। তো লেটস সে আমাদের টোটাল ক্যাবিনেট যদি 30টা থাকে সিট অথবা 40 সিট থাকে, ক্যাবিনেটের নাম্বারও একটু রিশাফল হতে পারে। তো এখন তো অনেক হয়ে গেছে, মেবি কিছু কনসলিডেট করে এখন বলছে 60-70 প্লাস মানে মানে মিনিস্টেরিয়াল পজিশন। তো এগুলোকে মোটামুটি কনসলিডেট করে 40-50-র ভিতরে যদি আনা যায়, তাহলে সেইটার মেবি 30%-40% গোজ টু দ্য পার্টি যারা 30-40% সিট নিয়েছে ইন দ্য পার্লামেন্ট।
ওই রেশিওতে যদি মিনিস্টেরিয়াল ক্যাবিনেট গুলো বন্টন হয়, তাহলে দেখা যাবে যে আসলে সেরকম ভাবে কেউই লেফট আউট হচ্ছে না। গভর্নমেন্ট পলিসি মেকিং সবকিছুর ভিতরে সব পার্টিরই মোটামুটি একটা প্রেজেন্স থাকবে। তো তাহলে কেউই আসলে নিজেকে ফিল করবে না যে সে একজন অপোজিশন হয়ে গেছে এবং সে সবকিছু থেকে বাদ হয়ে গেছে এবং তার একমাত্র কাজ হচ্ছে এখন ডিসরাপশন করা, হইচই করা। সো আই থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া। থার্ড হচ্ছে আমি চিন্তা করছি যে মেবি মানে প্রাইম মিনিস্টার ন্যাচারালি সবচেয়ে বেশি সিট যে পার্টি পাচ্ছে সেখান থেকে একটা প্রাইম মিনিস্টার আসলো। কিন্তু perhaps we can have deputy prime minister একটা position and একটা let's say vice president একটা আমরা position করতে পারি। এই positions গুলো অন্য পার্টি গুলো থেকে আসবে। তো তার মানে হচ্ছে যে একেবারে এবং স্পিকার অফ দ্য পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট এরা আসলে কোনো পলিটিক্যাল পার্টি থেকে আসবে না। এরা ওই ডিফারেন্ট প্রফেশনস এর থেকে আসবে এবং তাদেরকে আহ, এই পার্লামেন্টের মধ্যে থেকে নমিনেট করবে। প্রত্যেকটা পার্টি তাদের পছন্দের এরকম পার্সন এরকম একজন দুজন করে তারা নমিনেট করতে পারে। সেটার মধ্যে ওই পার্লামেন্টের ভিতরে ইলেকশন করে এই সিট গুলো আসতে পারে, মানে হু উড বি লেটস সে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য স্পিকার। তো দ্যাটস মাই আইডিয়া। তারপর আমি যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট এভরি মেম্বার অফ পার্লামেন্ট শুড বি এবল টু ভোট এগেইনস্ট তার নিজের পার্টি। আমাদের মানে কনস্টিটিউশনে খুব অদ্ভুত একটা ব্যাপার আছে যে ইফ ইউ আর মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড বিলঙ্গিং টু সার্টেন পার্টি, তো ওই পার্টি যেই ডিসিশন দিবে বা যা বলবে আপনাকে অ্যাকচুয়ালি সেই ডিসিশনটাই ফলো করতে হবে। ইউ ক্যান নট প্রপোজ সামথিং এলস, ইউ ক্যান নট ভোট এগেইনস্ট ইউর ওন পার্টি। এবং সেই ক্ষেত্রে তাহলে আসলে পার্সোনাল ডেমোক্রেসির আসলে কোনো ভ্যালু থাকে না। আপনি আসলে তাহলে সেই ক্ষেত্রে আপনার আর ওখানে থাকারই কোনো মানে নেই, কারণ আপনার পার্টি যেটা বলবে সেটাই তো হবে। তো আপনার পার্টি থেকে একজন প্রেসিডেন্ট থেকে ভোট দেওয়া যা পার্টির 100টা মেম্বার থেকে ভোট দেওয়া না দেওয়া একই কথা হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে এই রুলটা চেঞ্জ করতে হবে এবং আমাদেরকে মানে ওই ব্যাপারটা আনতে হবে যে ইন্ডিভিজুয়ালি আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে বসবো, কথা শুনবো এবং আমি কোন জিনিসটা এগ্রি করলাম ডিসএগ্রি করলাম সেটা আমি আমার ব্যক্তিগত মতামত আমি দিতে পারবো। আচ্ছা, এই জায়গাটা তো আমি আরেকটা কথা বলছি যে এখানে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টের আসলে দুটো করে ভোট থাকা দরকার। মানে 500 যদি আমি মেম্বার্স অফ পার্লামেন্ট বলি তাহলে তাদের ক্ষেত্রে আমার 1000 ভোটস হবে। কেন আমি বলছি 1000 ভোট, সেটা হলো যে একটা ভোট ইজ গোয়িং টু কাম মানে তার নিজের থট, আরেকটা ভোট হ্যাজ টু বি তার নিজের কনস্টিটিউয়েন্সির মেজরিটি কি ভাবছে সেটার উপরে। তো সেটা মানে ধরেন লেটসে কেউ এলাকাতে গেল, সেই এলাকাতে মিনিমাম এভিডেন্স থাকতে হবে যে তার যে ওখানে টোটাল ভোটার সংখ্যা সেই ভোটার সংখ্যার অন্তত 10% মানুষকে সে সার্ভে করেছে এবং সেটা একটা মানে ডিজিটাল সার্ভে হতে পারে, সেটা মানুষকে জড়ো করে একটা ফর্ম পূরণ করিয়ে হতে পারে, কিন্তু একটা মানে সার্ভে হ্যাজ গট টু টেক প্লেস যেখানে মিনিমাম অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট few thousand people have got to give their opinion over there এবং সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে মোটামুটি দুটো ভোট। সো এমনও হতে পারে যে আমি পার্সোনালি এই আইডিয়াকে ইয়েস বললাম আর আরেকটা ভোট হচ্ছে আমার কনস্টিটুয়েন্সি ম্যাক্সিমাম মানুষ এটাকে নো বলছে, তো তাহলে নো। তো আমার নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধি জাজমেন্ট এন্ড অ্যাসেসমেন্টের উপর আমার একটা ভোট থাকলো, আমার কনস্টিটুয়েন্সির মানুষরা ম্যাক্সিমাম অনেকে হয়তো আমার সাথে এগ্রি করলো না, তো তাদের ভয়েসটা আসতে হবে, কারণ এখনকার যে ডেমোক্রেসি আছে সেখানে আসলে কনস্টিটুয়েন্টসরা কি বলছে অনেস্টলি তার কোনো মানে বহিঃপ্রকাশ ঘটে না, মানে দের ইজ নো রিফ্লেকশন অফ দ্যাট ইন দ্য পার্লামেন্ট। সো উই নিড টু ক্রিয়েট একটা অ্যাভিনিউ লাইক দ্যাট। তারপরে আমি যেটা সাজেস্ট করছি যে মেম্বার অফ পার্লামেন্ট আসলে কেউ 3 বারের বেশি হতে পারবে না। আমি পরের এক জায়গায় সাজেস্ট করেছি যে 6 বারের বেশি কেউ ইলেকশনও করতে পারবে না। কারণ দ্য মোমেন্ট ইউ ডুইং এন ইলেকশন ইউ আর অ্যাকচুয়ালি অকুপাইং দ্যাট স্পেস, মানে পার্টিও অন্য কাউকে নমিনেট করতে পারছে না। তো
লিডারশিপ পজিশনটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তো 6 বার ইজ এনাফ। 6 বারের মধ্যে 3 বার পর্যন্ত ইফ ইউ উইন দ্যাটস গ্রেট। ৩ বার যদি আগেই উইন হয়ে যায় তাহলে আর 4th, 5th, 6th দরকার নেই বা ৪ টে ইলেকশনে 3 বার জিতে গেলে আর 5th, 6th হবে না। তো ৩ বারের বেশি কেউ মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবে না। অ্যান্ড সিমিলারলি মানে প্রাইম মিনিস্টার পজিশনটাও সাজেস্ট করছি যে ২ বারের বেশি কেউ হতে পারবে না এবং ২ বারের বেশি শুধু কনজিকিউটিভ না, এটা তার লাইফেই একজন ২ বারের বেশি প্রাইম মিনিস্টার হওয়ার দরকার নেই আসলে। মানে দ্যাটস এনাফ। ১০টা বছর কেউ যদি প্রাইম মিনিস্টার থাকে দ্যাট ইজ লং এনাফ। আমার মনে হয় তার চেয়ে বেশি একজনকে সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। আদার পিপল ক্যান কাম ইন এবং সেটাই তো লিডারশিপ ক্রিয়েশন যে আমি আমার জায়গা ছেড়ে দিব এবং আমি ইকুয়ালি কেপেবল একজন ক্যান্ডিডেটকে আমি ওখানে এনে দিব। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই সাজেস্টেড। তো আহ এরপরে আমার ১২ নম্বর পয়েন্ট হচ্ছে পাওয়ার শব্দটা পুরোপুরিভাবে ব্যান্ড হতে হবে পার্লামেন্টে। আমরা কেউ বলতে পারবো না ক্ষমতায় যাব, ক্ষমতায় গেছে, পাওয়ারে যেতে চাই, পাওয়ারে কে বসেছে। এই ওয়ার্ডটা এটাকে একদম লিটারেলি পানিশেবল অফেন্স হবে এই ওয়ার্ডটা ব্যবহার করা। আমাদের ওয়ার্ড যেটা আনতে হবে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। তো আমাদেরকে বলতে হবে যে আমি রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছি, আমি এই দায়িত্বটা চাচ্ছি, আমি এই দায়িত্বে যেতে চাচ্ছি, আমি দায়িত্ব পেলে আমি এটা করব, আমি দায়িত্বে গেলে আমি এটা করব। সো পুরো মাইন্ডসেটই আসলে চেঞ্জ হয়ে যায় যখন আমি যদি শব্দটা ইউজ করি দায়িত্ব। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আহ 13th আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্রতিটি কনস্টিটুয়েন্সিতে আমাদের মেম্বার্স অফ পার্লামেন্টরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা আসলে তার ফলোয়ার্স বা তার পার্টি ফলোয়ার্সদের সাথেই তার কাজ হয় এবং তার যারা কম্পিট করে তার এগেইনস্টে তাদের সাথে একটু খুবই খারাপ লেভেলের একটা এনিমিটি ক্রিয়েট হয়ে যায় এবং যেই এনিমিটিটার জন্য ওই পুরো কনস্টিটুয়েন্সি সাফার করে। তো এটা ইভেন লেটস এ অন্য প্রফেশনাল সিটগুলোর ক্ষেত্রেও আমি বলছি যে লেটস এ আমি আমার সাথে এগেইনস্টে আরো ২ জন ৩ জন কম্পিট করেছিল বাট আমি সিটে এসেছি। তো সেই ক্ষেত্রে যারা আমার সাথে কম্পিট করেছিল মিনিমাম ২ জন ক্লোজেস্ট কম্পিটিটর বা ৩ জন ক্লোজেস্ট কম্পিটিটরকে নিয়ে একটা ৩ বা ৪ জনের একটা কমিটি ফর্ম করতে হবে এবং অ্যাট দ্য ভেরি লিস্ট ওই কমিটিটার সাথে যে অ্যাকচুয়ালি মেম্বার অফ পার্লামেন্ট হবে তার অন্তত মাসে একবার মিটিং করতে হবে। অ্যাটেন্ডেন্স রেকর্ড থাকবে, ভিডিও রেকর্ড থাকবে, দেয়ার হ্যাজ টু বি আ মিটিং বিকজ তাহলেই যেটা হবে যে তাদের মধ্যে সেই ভিশাস যে একটা অ্যাগ্রেসিভনেস একজন আরেকজনের প্রতি সেই জিনিসটা কমবে। তাদেরকে একসাথে মিলে কাজ করতে হবে। ইভেন্টস হলে ওই এলাকাতে যত ইভেন্ট হবে ৩ জন অ্যাটেন্ড করবে। এরকম একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো সেই ক্ষেত্রে যেটা হবে যে হিংসা, প্রতিহিংসা, aggressiveness, petty politics একজন আরেকজনের পিছে সারাক্ষণ লেগে থাকা, বাজে কথা বলা, এটা অনেকখানি কমে আসবে। তো দিস ইজ an idea that I have. আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে I was thinking of আরেকটা পয়েন্ট যে লেটস সে কেউ একজন মেম্বার অফ পার্লামেন্ট হলো এবং সে এখন সেই মেম্বার অফ পার্লামেন্ট পজিশন থেকে সে এখন মুভ করবে। সো তখন যেটা হবে যে সো তখন যেটা হবে যে আম, তার ইমিডিয়েট কোনো ফ্যামিলি মেম্বার উইল নট বি অ্যালাউড ইভেন টু কম্পিট ফর দ্যাট পজিশন। মানে কেউ মেম্বার অফ পার্লামেন্ট হয়ে সে চলে যাচ্ছে, তো নেক্সট টাইম তার ছেলে মেয়ে, ভাই, বোন, ফাদার মাদার বা স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ ক্যানট কম্পিট ফর দ্যাট মেম্বার অফ পার্লামেন্ট পজিশন। সে করতে পারবে মেবি একটা টার্ম গ্যাপ দিয়ে তারপর সে আসতে পারবে। তো দ্য রিজন এই জিনিসটা করার পিছনে বা সাজেস্ট করার পিছনে হচ্ছে যে তাহলে এই মানে ট্যালেন্টেড মানুষ ফ্যামিলিতে থাকলে সে অবশ্যই আসবে বাট ইমিডিয়েটলি পড়ে না, তাহলে যেটা হয় যে ওই ডিনেস্টির একটা ব্যাপার হয়ে যায়। তো ওই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি এবং সেম জিনিসটা আমি সাজেস্ট করবো প্রাইম মিনিস্টার পজিশনের জন্য যে কেউ যদি লেটস এ প্রাইম মিনিস্টার হয় ২টো টার্ম করলো, বাই দ্যাট টাইম তার একটা খুবই কেপেবল সান বা ডটার রেডি হয়ে গেছে টু টেক অন দ্যাট পজিশন এবং দেখা গেছে এই গত ২ টার্মে সে ছেলে বা মেয়ে বা মানে ফার্স্ট ফ্যামিলি অনেক দৌড়াদৌড়ি করে টোরে মানে দ্যাট পার্সন ওয়াজ এফেক্টিভলি 50% দায়িত্ব সেই পালন করছে, এরকম অনেক কেসে হতে পারে। কিন্তু
সে ইমিডিয়েট পরের টার্মে কন্টেস্ট করতে পারবে না। দ্যাট উইল মেক শিওর যে আচ্ছা তার তাহলে যেটা হবে যে একটা সুযোগ থাকছে যে অন্য কেউ আসলো পার্টি থেকে এবং সে তার কি করতে পারে সেটা দেখালো এবং পরবর্তীতে আবার তাদের পার্টির ভিতরে ফেয়ারলি একটা সিলেকশন প্রসেসের মাধ্যমে আহ, অন্য মানুষের মানে যে প্রিভিয়াস প্রাইম মিনিস্টার ছিল তার ফ্যামিলি মেম্বার আসতে পারে এ ধরনের আমরা একটা কাজ করতে পারি এটা আই থিঙ্ক এটা আমাদের এই যে এটা এটা ইটস ভেরি ফেয়ার বিকজ এটা ফ্যামিলি মেম্বারকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু জাস্ট ইমিডিয়েটলি না সো সো আমরা এখন যদি ইফ উই গো টু দি নেক্সট পয়েন্ট আমি যেটা বলছিলাম যে আমরা যেটা করব আমাদের পার্টির থেকে যে নামগুলো যেটা দেওয়া হবে ফর প্রেসিডেন্টের জন্য বা ইভেন প্রাইম মিনিস্টারের জন্য মানে একটা পার্টি জিতে গেল অ্যান্ড সে জাস্ট ইমিডিয়েটলি প্রাইম মিনিস্টার মানে তাদের পার্টির হেড হয়ে যাবে নট নেসেসারিলি আমাদের যেটা মানে একটা সিস্টেম করতে চাচ্ছি যে লেটস সে একটা পার্টি ইভেন 50% সিট সে পেয়ে গেল তো তারপরেও তাকে দুটো তিনটা নাম দিতে হবে মিনিমাম দুটো নাম দিতে হবে তাদের পার্টি থেকে এবং আহ, তাদের পার্টির ভিতরে যদি একটা আন্ডারস্ট্যান্ডিংও থাকে যে কে হবে বাট এভরিওয়ান এলস ইন দ্য পার্লামেন্ট অলসো নিডস টু পুট আ ভোট ইন তো মানে যাতে প্রাইম মিনিস্টারটা ইট শুড বি সামথিং লাইক দিস যে কারণ প্রাইম মিনিস্টার তো শুধু পার্টির প্রাইম মিনিস্টার না তাই না মানে প্রাইম মিনিস্টার হ্যাজ টু বি সামবডি যাকে মোটামুটি ওই 500 জনই পছন্দ করে বা মনে করে যে হ্যাঁ এর সাথে কাজ করা বেটার হবে তো সেই ক্ষেত্রে ওরকম একটা সিস্টেম আমি প্রপোজ করছি যে ইভেন কোনো একটা পার্টি হাইয়েস্ট মেজরিটি পেয়ে আসলেও সে দুটো নাম অন্তত পক্ষে ফিল্ড আউট করবে যে আমাদের পার্টির মধ্যে থেকে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে এ এবং বি কে চাচ্ছি এনি ওয়ান অফ দ্য টু and then rest of the 498 people will vote and decide যে কে সেই প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি হবে তো আরেকটা জিনিস হচ্ছে যে ইট ডাজন্ট রিয়েলি মেক সো মাচ অফ আ ডিফারেন্স যে কে হবে কারণ যে হবে তার আইডিয়াস বুদ্ধি আসলে আমরা এখন যেভাবে মানে সাজেস্ট করছি যে যে ইট শুড বি এটা আর কারো একার খেলা হবে না এখানে সবাই মিলেমিশেই আইডিয়াস দিবে সো ইভেন ইফ সামওয়ান এলস ইজ ইন দ্য ড্রাইভিং সিট কোনো কারণে সে মোর পপুলার বাট বুদ্ধি আরেকজনের বেশি তো সে আরেকজনকে হেল্প করতে পারে ইজিলি এবং এটা এটা পুরো পার্টি মিলেই তাকে অ্যাসিস্ট করবে ওই টার্মটা ড্রাইভ করার জন্য সো দ্যাট সামথিং দ্যাট আই ওয়ান্টেড টু অলসো টক অ্যাবাউট আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মানে আমাদের একটা এইচআর ডিপার্টমেন্ট করা লাগবে একটা এইচআর ডিপার্টমেন্ট করা লাগবে বিকজ আমাদের ইভ্যালুয়েশন দরকার হ্যাঁ এখানে ইভ্যালুয়েশন করতে হবে মানে প্রত্যেকে যে ম্যানিফেস্টো দিবে তার নিজের কনস্টিটিউয়েন্টসদের কাছে সেই ম্যানিফেস্টো অনুযায়ী কে কতটুকু আসলে ফুলফিল করতে পারছে আর না পারলে কেন পারছে না কোথায় বা এক্সট্রা কি করতে পারলো এগুলো সবকিছুর একটা 6 মান্থলি ইভ্যালুয়েশন হবে মানে অন্তত তার জব ডেসক্রিপশন অনুযায়ী কিছু কাজ হতে হবে সে এতগুলো মিটিং করলো কিনা এই কাজগুলো মানে তার কিছু জব ডেসক্রিপশন থাকবে এবং কিছু কাজের টার্গেট থাকবে এটার উপরে একটা 6 মান্থলি অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন হবে 3 বছর মানে এবং এটা একটা তাহলে 6 মান্থ পরে বছরে একটা স্কোর আসবে পরের বছর একটা স্কোর আসবে 2 বছরে যদি লেটসে কেউ দেখা গেল যে সে লো পুয়ার পারফর্মার তাহলে সে মেম্বার অফ পার্লামেন্টই হোক আর সে প্রাইম মিনিস্টারই হোক তাকে তার পজিশন থেকে স্টেপ ডাউন করতে হবে আর যদি 3 বছর এরকম একটা কম্বিনেশন হয় 3 বছরে below average poor below মানে below average poor below average or below average and poor সেই ক্ষেত্রে পরপর দুইটা পুয়ার হলে তো তাকে ছেড়ে দিতে হচ্ছে কিন্তু বিলো অ্যাভারেজ পুয়ার এবং বিলো অ্যাভারেজ এরকম যদি হয় তাহলে তাকে 3 বছরের মাথায় আসলে অ্যাকচুয়ালি একটা সর্ট অফ ওয়ার্নিং দেয়া হবে যে এই ওয়ার্নিং এর পরে তাকে
নেক্সট 6 মান্থস এর ভিতরে সে যদি একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট না শো করতে পারে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তখন সে স্টেপ ডাউন করবে এবং মেবি দি আদার পার্সন অথবা পার্টির মধ্যে থেকে তখন আরেকটা মানে উইদিন দ্য পার্লামেন্ট একটা ইলেকশন হয়ে someone else will come forward and take that seat পুরো ন্যাশনাল ইলেকশন না হলেও। তো this is something that we need to work on actually, যে একটা assessment system, একটা evaluation system, একটা appraisal system. So that is something যেটা I am suggesting. And তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে আমাদের পুরো সিস্টেমের মধ্যে একটা হিউজ ইনসেন্টিভ সিস্টেম থাকবে। আমাদের প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্ট হোক, আমাদের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার্স যারা আছে এবং মানে প্রাইম মিনিস্টার, তাদের সবাই ফার্স্ট অফ অল মানে উই ক্যানট এক্সপেক্ট যে একটা মানুষ আসলে এই ধরনের একটা পজিশনে বসে এত হিউজ সব ট্রানজাকশন ওভারসি করবে এবং সে একেবারে যে একটুও টেম্পটেড হবে না, বিকজ যখন মানে আছে একটা দেখেন একটা একটা 200-400 মিলিয়ন ডলার কোম্পানির একটা সিইও, কিন্তু আজকালকার দিনে শুধু ফার্স্ট অফ অল দে গেট আ হিউজ স্যালারি অ্যান্ড অন টপ অফ দ্যাট তারা আবার এখন কিন্তু কিছু ইনসেন্টিভ, প্রফিট শেয়ার, পারফরমেন্স বোনাসও পাচ্ছে। তো আমাদের গভর্নমেন্টের মধ্যে এরকম একটা সিস্টেম করতে হবে যে যারা মেম্বার্স অফ পার্লামেন্ট থাকছে, যারা মিনিস্টার্স হচ্ছে, যারা হচ্ছে, তো তাদেরকে আহ, অনেক পার্কস এন্ড বেনিফিটস দিয়ে তাদেরকে একটা ম্যাসিভ স্যালারিও দিয়ে প্লাস ফিনান্সিয়াল ইনসেন্টিভস এন্ড বোনাসও থাকবে। আহ, কে কত সেভিংস করতে পারলো সেটার একটা পোর্শন তারা পেতে পারে। ভালো কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করলে সেটার একটা তারা একটা প্রজেক্ট ডিভিডেন্ড তারা পেতে পারে। তো দ্য পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু মেক ইজ যে কাউকে মানে আপনি ইনসেন্টিভ স্কিমে 5-10 কোটি টাকা দেয়া মানে ইজ স্টিল বেটার দেন সেই মানুষটা ওই পুরো প্রজেক্টটাকে খোকলা করে 200 কোটি টাকা চুরি করে বের করে ফেলা। তো আমরা সিস্টেমটাকে এমন ভাবে করব যে একটা মানুষ ভালোভাবে সৎভাবে থেকেও সে যথেষ্ট ভালো আর্নও করতে পারে। সেই ক্ষেত্রে তার লোভ লালসাটা আমরা আসলে মিটিয়ে দিতে চেষ্টা করব। আর আরেকটা জিনিস যেটা আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে যে at the same time মানে carrot and stick, there will have to be, so কেউ ভালো করলে সে যেরকম একটা ম্যাসিভ বেনিফিট পাবে, তাহলে অন দি আদার হ্যান্ড কেউ করাপ্ট যদি হয় সেই ক্ষেত্রে সিভিয়ার পানিশমেন্ট হবে। তো আমরা যে একটা সিস্টেম ক্রিয়েট করতে চাইছি বা আমার মনে হয় মানে আমি সাজেস্ট করছি যে মানে enormous lucrative reward on one hand and on the other hand মানে horrifying punishment। তো এই ধরনের একটা ব্যালেন্স থাকলে আমার মনে হয় দ্যাট উইল হেল্প আ লট। আচ্ছা, তারপর যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আরেকটা চেঞ্জ ইন দ্য হোল সিস্টেম ইন দ্য কনস্টিটিউশন হচ্ছে ওপেন ক্যাম্পেইনস আমরা অ্যালাউ করবো না ইনশাল্লাহ। এটা দের শুড বি যে এক একটা এরিয়াতে এক একটা কনস্টিটুয়েন্সিতে যেগুলো ফিজিক্যাল লোকেশন সেটার মধ্যে হয়তো 10টা-15টা ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য প্লেস মিটিং হবে, ডিবেটস হবে, যেটা ওই মানে গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ দ্যাট। তো ওই মিটিং এ গভর্নমেন্ট যারা আসবে আসবে এবং ভিডিও হবে, পিপল উইল ওয়াচ দোজ ভিডিওস, ওখানে দেয়ার উইল বি ডিবেট বিটুইন পিপল অ্যান্ড দ্যাটস ইট। জায়গায় জায়গায় যে ক্যাম্পেইন করা, ভোট চাওয়া, কোথাও গিয়ে মিষ্টি খাওয়াচ্ছে, কোথাও গিয়ে টাকা দিচ্ছে, কোথাও গিয়ে মানে এটা করছে সেটা করছে, এগুলো একদম পুরোপুরি ভাবে প্রহিবিটেড করে দিতে হবে। একেবারে মানে ছাপড়া বানিয়ে বসে গান শুনবে, টিভি দেখবে, চা কফি খাওয়াতে থাকবে সবাইকে, নো, all these things have got to be completely stopped. সো এই দ্যাট ইজ আ সাজেশন অ্যাজ ওয়েল। আর এরপর থেকে ন্যাচুরালি এরকম সুন্দর একটা সিস্টেম হয়ে গেলে, একটা রেজিম কমপ্লিট হয়ে গেলে 3 মাসের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে। ওই 3 মাস টাইমের মধ্যে 500টা মানে 5,000টা এ ধরনের ডিবেটস হবে অ্যান্ড 5 থেকে 6 হাজার ডিবেটস হবে অ্যান্ড দেন সেখান থেকে 500 মেম্বার্স অফ পার্লামেন্ট উইল কাম ইন। সো দ্যাটস বেসিক্যালি অ্যান আইডিয়া। আরেকটা যেটা আমি যেটা সাজেস্ট করছিলাম সেটা হচ্ছে যে আম, মানে ওই এরকম একটা সিস্টেম থাকা বাদেই না যে কেউ কাউকে নো কনফিডেন্স ভোট করে যখন তখন বের করতে পারবে।
পারফরমেন্স ইভ্যালুয়েশনে ঠিক মতো কাজ না করলে সে তো 2 বছর 3 বছর পরে এমনি ঝরে পড়বে, আর তা নাহলে 5 ইয়ার্স সে কমপ্লিট করবে। তাকে ইমপিচ করার জন্য আলাদাভাবে কোনো কিছু করা যাবে না। সে তার পারফরমেন্স খারাপ করলে সে এমনিই যাবে, কারণ ওই পার্টির এগেনস্টে ভোট করা যাবে না, এই থটটা কিন্তু এসেছিলই ওই ব্যাকগ্রাউন্ড থেকে, যে একজন আরেকজনকে নো কনফিডেন্স ভোট দিয়ে বের করে দিত। তো সেই জিনিসটা আমরা স্টপ করব। বাট দের উইল বি পারফরমেন্স ইভ্যালুয়েশন, এবং সেই পারফরমেন্স ইভ্যালুয়েশন থেকে যে খারাপ করবে সে মানে প্রসেস থেকেই ফিল্টার আউট হয়ে যাবে। আর আরেকটা থট আমি আনতে চাচ্ছিলাম ইন দিস হোল থিং, সেটা হচ্ছে যে whoever will become a member of parliament, মানে স্পেশালি যারা জিওগ্রাফিক্যাল জোনে থাকবে, তাদেরকে অ্যাট লিস্ট, এবং এটা একদম ফিজিক্যাল ট্র্যাক রেকর্ড এন্ড এভিডেন্স থাকতে হবে, যে তাদেরকে অন্তত 180 days in a year, that is 50% of the time, তার কনস্টিটুয়েন্সিতে থাকতে হবে, ইন টাচ তাদের উইথ দ্য পিপল, তাদের আইডিয়াস শুনবে, তাদের সাথে কথা বলবে, সার্ভে করবে, সব সাবজেক্টে তাদের সাথে আলোচনা চলবে। আর যারা ওই প্রফেশনাল যেই গ্রুপগুলো আছে, তাদের মিনিমাম একটা ইয়ে ধরে দেওয়া হবে যে আপনার অন্তত মানে 50 জন মেম্বারের সাথে আপনার কমিউনিটির অ্যাটলিস্ট এরকম 50 জনের সাথে আপনাকে 5টা বা 6টা মিটিং করতে হবে এভরি মান্থ, অর 100 জনের 2টা মিটিং করতে হবে এভরি মান্থ। সো এইভাবে করে ইউ নিড টু মেক শিওর যে প্রত্যেকটা লিডার অফ এ কনস্টিটুয়েন্সি ইজ ভেরি মাচ ইন টাচ, এবং কোনো আলাপ যদি না থাকে, নতুন কিছু একটা সোশ্যাল গ্যাদারিং হবে, গল্প হবে, এক্সচেঞ্জ অফ কথাবার্তা হবে, একে অপরকে চিনবে, ফ্যামিলি নিয়ে কথাবার্তা হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে করে আমরা কিন্তু আসলে যদি কাজটাকে সাজাতে পারি, আমার মনে হয় উই উড বি এবল টু ট্রান্সফর্ম দ্য কান্ট্রি। সো দিস ওয়ার আমার 25টার মতো আইডিয়া। অফকোর্স আরো অনেক ভালো ভালো আইডিয়াস আসতে পারে, আমার একার ব্রেইন থেকে আর কতই বা কি হবে। তো আমি জাস্ট আমার এই আইডিয়াস গুলো শেয়ার করছি, পুটিং ইট আউট দেয়ার। সবার যে সব আইডিয়া ভালো লাগবে সেটাও না, অনেকে অনেক আইডিয়াকে ক্রিটিসাইজও করতে পারে। আহ, সবাই মিলেমিশে আমরা উই ক্যান কাম আপ উইথ সামথিং। তো আমি দোয়া করছি যে ইনশাআল্লাহ আমরা সবাই কনসার্ন সিটিজেন যারাই আছি, আমরা এখন let us put our thoughts and minds together, এবং let's all try and make something beautiful happen for বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু এখন একটা মানে একটা ওই যে লঞ্চ প্যাডের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা যদি ভালোভাবে আগামী কয়েকটা বছর যদি আমরা এই টাইমটাকে ইউটিলাইজ করতে পারি, then there is every possibility যে সাউথ এশিয়া কেন, পুরো এশিয়ার ভিতরে বাংলাদেশ is going to emerge as one of already, বাংলাদেশ কিন্তু মোটামুটি টপ 30-35 মানে জিডিপি ইকোনমিজ এর মধ্যে এসে গিয়েছে। I believe over the next 5 to 10 years, Bangladesh can find itself as among the top 20 economies in the world. And it is very possible যে এশিয়ার ভিতরে maybe one of the top 5 to 10 economies within Asia. আর সাউথ এশিয়ার ভিতরে তো ডেফিনেটলি আশা করছি অনেক ক্ষেত্রেই নাম্বার ওয়ান বা অ্যাভারেজে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রি আমরা কিন্তু হতে পারি। আই থিঙ্ক উই অলরেডি আর, বাট মানে আছে না আমাদের, তারপরেও ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের মধ্যে বড় একটা গ্যাপ, ওই গ্যাপটাকে আমরা অনেকখানি ছোট করে নিয়ে আসতে পারি। লেটস ওয়ার্ক অন দ্যাট, লেটস অল ট্রাই টু হেল্প ইন দ্যাট প্রসেস, যে যেভাবে পারি ডিসরাপশনস কম করি। লেটস অল ট্রাই টু মানে ওই পলিটিক্সে ফেরত যাওয়ার জন্য কামড়া কামড়ি, গ্রিডিনেস, এগুলো থেকে একটু সরে এসে আমরা রেট্রোস্পেক্ট করি যে আসলে আছে না, লং রানে দেশ ভালো হলে সবার ভালো হবে। আর এই ধরনের যেসব সিস্টেমস গুলোর কথা বলছি, এগুলো হলে দেখা যাবে যে সব পার্টি গেটস আ ফেয়ার চান্স টু কাম ইন অ্যান্ড প্রুভ হোয়াট সাবস্টেন্স দে হ্যাভ। তো লেটস ডু দ্যাট, সবাই মিলে মিশে বাংলাদেশকে বড় করি, তখন আমরা নিজেরাও সবাই আরো অনেক বেশি proudly চলতে পারবো এই পৃথিবীতে। We can say it with pride that we are from Bangladesh. We can hold up our passport with
pride that we are from Bangladesh এবং um, we want to be a country যেখানে uh, at least 100-150 উপরে countries give us visa free access. Developed countries maximum গুলো আস্তে আস্তে আমাদেরকে visa free access দেয় because we've elevated ourselves to that status and position. Let's work towards that. Let's work towards a place where even people from আছে না মানে ইউরোপ এন্ড আমেরিকা তারা আমাদের এখানে যাতে পড়াশোনা করতে আসে চাকরি খুঁজতে আসে let us become a global leader এবং ওই ভিশন নিয়ে আমরা সবাই কাজ করি ইনশাআল্লাহ আই এম শিওর উইল গেট দেয়ার সো এটা বলে আমি আমার ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অল দিস টাইম